আজকে সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। মুখ খুললেন সাদ্দাম, ইনান পাঠালেন বিবৃতি। এবার জানা গেল ঢাবি শিবিরের সেক্রেটারির পরিচয়। মেট্রো রেলের প্রথম 6 মাসে আয় 18 কোটি, এখন 18 দিনে 20 কোটি। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। একটা প্রবাদ বাক্য আছে, তোমারে বধিবে যে গোকুলে বাড়ি শেষে। তোমার যে বধ করবে সে তোমার ছায়ার মধ্যেই বড় হচ্ছে। এই বিষয়টা বুঝতে একটা লম্বা সময় লেগেছে, একের পর এক টাস্কি মারা। তবে টাস্কি মারার সময় আমি বলতে চাই, যারা বাংলাদেশ জামায়াত ইসলামকে হালকাভাবে নিচ্ছেন, যারা ভাবছেন যে জামাতের রাজনৈতিক সংগঠন বা দক্ষতা আসলে কোন লেভেলের, তারা সবাই নিশ্চয়ই আজকে দুধের বাচ্চার মতন শুধু চায়া রয়েছেন যে মানে ঘটনাটা কি ভাই, কেমনে ঘটলো। ভাবা যায় যেখানে আমরা দেখছি সারা বাংলাদেশে শিবিরের অস্তিত্ব এক ধরনের নাই, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে দিয়েও হাঁটে না। সেইখানে দেখা গেল কি, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের যারা সভাপতি আছে, সেক্রেটারি আছে, তারা বসবাস করছে, তাও ছাত্রলীগের একটা খোলসের ভেতরেই তারা এতদিন যাবৎ নিজেদেরকে লুকায় রাখছিল। ঘুণাক্ষরেও তারা নিজে এসে যতক্ষণ এই পরিচয়টা না দিল, ততক্ষণ সারা বাংলাদেশ তো দূরের কথা, ঢাকা ইউনিভার্সিটি তো দূরের কথা, এই ছেলেগুলোর যারা রুমমেট আছে তারা পর্যন্ত ভাই টাস্কি। আমরা কথা বলছি এই মুহূর্তে ঢাকা ইউনিভার্সিটির শিবিরের যিনি সেক্রেটারি আছেন ফরহাদের রুমমেটের একটা পোস্ট খুবই ভাইরাল হয়েছে। তার বক্তব্যের একটা অংশের মধ্যে এরকম ছিল যে, ছেলে হিসাবে ফরহাদ অমায়িক, অত্যন্ত নম্র ভদ্র। আই উইল গিভ টু দিস টু হিম নো ক্যাপ। আমি জাস্ট অবাক যে এতদিন বিন্দুমাত্র সন্দেহের উদ্রেক না করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সেক্রেটারির হল থেকে ক্যাম্পাসে থেকে হলে থেকেও কখনো কেউ জানতে পারে নাই এই ফরহাদের আসল রাজনৈতিক পরিচয়। অথচ আমরা এত বছর ধরে জানতাম, ক্যাম্পাসে তো দূরে থাক, ঢাকা ইউনিভার্সিটির ত্রিসীমানাতেও শিবির আসে না। এখন দেখি শুধু ক্যাম্পাসে আসে না, ওদের খোদ প্রেসিডেন্ট এবং সেক্রেটারি এই হলেই এতদিন সিট নিয়ে বসবাস করছিল। তার পোস্টের আরেকটা অংশে এসে লিখছে, কাল রাত থেকেই একটা কথা শুনে আসছিলাম। তারপর সে লিখছে যে ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক। শিবির সে করতে পারে, কিন্তু সে আমার সামনে থেকে আমার ইমিডিয়েট জুনিয়র হয়ে আমার ক্লাবের প্রেসিডেন্ট বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক আমি কল্পনায়ও আনে নাই। ইভেন যতদূর জানা যায়, এই ফরহাদ আপনার ডিপার্টমেন্ট ছাত্রলীগের সর্বশেষ যে কমিটি করা হয়েছিল, সেই কমিটিতেও সে জায়গা করে নিয়েছিল। এখন এইটা নিয়ে পরবর্তী অংশে বলছি যে কেন আসলে কিভাবে এই ঘটনাগুলো ঘটলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র বলছে, শিবিরের সেক্রেটারি হিসাবে পরিচয় দেওয়া ফরহাদ বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ এবং গবেষণা ইনস্টিটিউটের 2017-18 সেশনের এবং কবি জসিমউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী। 2022-23 সেশনে জসিমউদ্দিন হল ডিবেটিং ক্লাবের সে সভাপতি ছিল। এছাড়া এস এম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পার্বত্য চট্টগ্রামের যে শিক্ষার্থীদের যে সংগঠন আছে, পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। এখন এই ছেলেটার যে কোয়ালিটি কোন লেভেলে আসলে, এটা তো আর বলার কোনো অপেক্ষা রাখে না। কারণ এতগুলা মানুষের চোখে ফাঁকি দিয়া সে যে এই জায়গাটায় দীর্ঘ এতটা দিন আওয়ামী লীগের এতটা শাসনামল বা এতটা নজরদারি, গোয়েন্দা নজর বা ডিবি হারুনদের তথ্য, এনএসআই, ডিজিএফআই বা নানান কিছু, কিন্তু সরকার শিবিরের ব্যাপারে, অন্তত বিএনপির ব্যাপারে এতটা হার্ডলাইনে ছিল না। আপনি যেইখানে বৈশাখ চিপাতে দুজন মহিলা যদি বোরকা গায়ে দিয়ে বৈশাখ কোনো প্রোগ্রাম করছে, ধরে নেওয়া যেত। দাড়িওয়ালা 3 জন লোক এক জায়গায় বৈশা হোটেলে বৈশাখ খেলে ধরে নেওয়া যেত। গোয়েন্দা তৎপরতা এতটা তৎপর ছিল। কিন্তু এই ছেলেদের বেলায় ঘুণাক্ষরে টের পেল না, বরং ছাত্রলীগের সে একটা পোস্টেড প্লাস মেধাবী কোন লেভেলের। কারণ সেই যে পোস্টগুলো হোল্ড করছে, আপনারা শুনছেন, এই পোস্টগুলো হোল্ড করতে কিন্তু সেই লেভেলের মেধাবী হওয়া লাগে। এর পাশাপাশি হচ্ছে বিচক্ষণতা। এই বিচক্ষণতা কোন লেভেলের ভাই! তবে এরকম সারা বাংলাদেশে অনেক জায়গায় হয়েছে। সারা বাংলাদেশে এতদিন জয়কালে হয় না একটা কথা থাকে। আমাদের আওয়ামী লীগ বা ছাত্রলীগ যুবলীগের কমিটিগুলোর মধ্যে যেটা হইতো আর কি, নেতা কইছে আজকে কে 20 জন আনতে পারবা, কেউ যদি 50 জন নিয়ে আসছে, ওই 50 জনরে যে নিয়ে আসছে তার দিকে নেতার নজর যাইতো। এই 50 জন কারা, অথবা এই লোকটা কে 50 জন নিয়ে আসছে, ফ্যাক্ট ছিল না, নেতার প্রোগ্রাম আছে, সে বেশি পোলাপেন আনতে পারে, জিভাই করতে পারে, সে কিন্তু পদ পদবি নিয়ে আনিছে।
শিবিরের মধ্যে আপনি পদ পদবি পাইতে গেলে উইরা এসা জুইরা বসা কোনো লোক কিন্তু পদ পদবি পায় না। যারা শিবিরের সাথে কানেক্টেড আছেন তারা জানেন। আর আমি ব্যক্তিগত জীবনে আমার বন্ধু বান্ধবদের আমি শিবিরের রাজনীতি করতে দেখছি। আমি একসময় রাজনীতি করতাম, আমরা ছাত্রলীগ করছি, কেউ ছাত্রদল করছি, কেউ ছাত্র শিবির করছি, কিন্তু একসাথে আড্ডা মাড্ডা দিতাম। তো সেইখানে আমরা দেখছি যে শিবির অলওয়েজ মেধার মাধ্যমে মূল্যায়ন হয়েছে। আর এই কারণে তাদের ফিল্টারিংয়ের কারণে এখানে থার্ড কোনো পার্টি এসে রাতারাতি আপনার দলীয় পদ পদবি বা জায়গাগুলো হোল্ড করতে পারে না, পড়লেও একদম লাস্ট লেভেলে হয়তো জায়গা পায়। কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগ এই জিনিসটা আছে। এই যে এখন দেখেন সারা বাংলাদেশে আওয়ামী লীগ থেকে পদত্যাগের হিড়িক শুরু হয়েছে। এরা কই যাবে? বিএনপিতে যাবে। এরা সবাই এখন বিএনপিতে যাবে। বিএনপির অনেক নেতারা কমিটিকে দেখানোর জন্য, ঢাকা শহরে বড় বড় নেতাদেরকে দেখানোর জন্য জনবল আছে দেখাইতে গিয়া এই আওয়ামী লীগের আবার 200, তাদের হয়তো এই নেতার অনুসারী আছে 20 জন, মিছিল দেখা যাবে 250 লোকের একটা মিছিল নিয়ে নেতা ঢুকছে। এখন এরা কি আওয়ামী লীগ বিএনপি ডাজন্ট ফ্যাক্ট, নেতার কাম সাইরা দিছে। যেদিন দলের অবস্থা 12টা বাজবে, শেখ হাসিনার মতন হবে, সেই দিন আর মাঠে কোনো আওয়ামী লীগ বিএনপি খুঁজে পাওয়া যায় না। কেন? এগুলার কারণেই। কিন্তু শিবির বা জামায়াত ইসলামের রাজনীতির যে কৌশল, এটার কাছে আজকে সারা বাংলাদেশ অবাক। জামাত কোন লেভেলে খেলে, বিএনপি হালকা নিতেছে জামাতরে, আমি কিন্তু হালকা দেখতেছি না। কেমনে করবেন কার ঘরে কোনটা? আবারও যে সামনে ভাইসা ওঠে, অলরেডি আমরা ছাত্র শিবিরের সভাপতির দেখছি, সেক্রেটারি দেখছি, সমন্বয়কদের টিমের মধ্যে কিভাবে তারা কাজ করছে এগুলো ভাবা যায়। আশ্চর্য হয়ে গেছি মাইরি। ভালো থাকুন। মুখ খুললেন সাদান ইন, পাঠালেন বিবৃতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। রবিবার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আরিফ ইনান স্বাক্ষরিত এক বিবৃতিতে উদ্বেগ জানানো হয়। এতে বলা হয়, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জল হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সামিম মোল্লা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় আব্দুল্লাহ আল মাসুদ সহ দেশের বিভিন্ন প্রান্তে সংগঠিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ছাত্রলীগ। একই সঙ্গে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছেন কেন্দ্রীয় ছাত্রলীগ। প্রসঙ্গত, গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার বিকেল থেকে রাতের মধ্যে এই দুই হত্যাকাণ্ড ঘটে। এর মধ্যে জাবিতে নিহত সামিম মোল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেতা এবং ঢাবিতে নিহত তোফাজ্জল হোসেন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। ঢাবির ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেছে। এরই মধ্যে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বত্র সমালোচনার ঝড় বইছে। দেশের স্বনামধন্য এই দুই বিশ্ববিদ্যালয় নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আইন নিজের হাতে তুলে নিয়ে অপরাধীদের আইনের হাতে তুলে দিতে হবে। একজন অপরাধ করলে তাকে আইনের হাতে সোপর্দ করুন, আইন তো নিজেকে হাতে তুলে নেওয়ার অধিকার নেই কারোর। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ফটক এলাকায় সামিম মোল্লাকে মারধর করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে আশুলিয়া থানার পুলিশের কাছে সোপর্দ করে। এরপর রাত 9টার দিকে চিকিৎসার জন্য সাভারের গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনা কেমন শাসক ছিলেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে, এবার জানা গেল ঢাবি শিবিরের সেক্রেটারির পরিচয়। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির পরিচয় প্রকাশ্যে আসার পর এবার আলোচনায় এসেছেন শিবিরের সেক্রেটারি। রবিবার সমন্বয়ক আব্দুল কাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 9 দফা সম্পর্কে একটি স্ট্যাটাস দেন। এরপরই শুরু হয় তুমুল আলোচনা। আব্দুল কাদের ওই স্ট্যাটাসে ফরহাদ নামের একজনকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি হিসেবে পরিচয় করিয়ে দিলেও বিস্তারিত কিছু জানাননি তিনি। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র বলছে, শিবিরের সেক্রেটারি হিসেবে পরিচয় করিয়ে দেওয়া ফরহাদ বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে 2017-18 সেশনের এক কবি জসিম উদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী। তিনি 2022 সেশনে জসিম উদ্দিন হল ডিবেটিং ক্লাবের সভাপতিও ছিলেন। এছাড়া এস এম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের সংগঠন পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে সাদিক কায়েম বাংলাদেশি ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি হিসেবে দাবি করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। ফেসবুকে পোস্ট সাদিক বলেন, ফ্যাসিস্ট শোষণ শুধু ছাত্র রাজনীতি নয়, রাজনীতির সংজ্ঞাই পাল্টে দিয়েছে। ফ্যাসিবাদের কোনো রাজনীতি থাকে না, নীতি ফ্যাসিবাদের ভাষা।
অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে মেট্রো রেলের প্রথম 6 মাসে আয় 18 কোটি, এখন 18 দিনে 20 কোটি। চলতি মাসে সেপ্টেম্বরের প্রথম 18 দিনে 49,09,049 জন যাত্রী মেট্রো রেলে ভ্রমণ করেছেন। এতে মেট্রো রেল কর্তৃপক্ষের আয় হয়েছে 20,27,03,591 টাকা। অর্থাৎ মেট্রো রেল চালুর প্রথম 6 মাসে যে আয় হয়েছিল তার চেয়ে বেশি আয় হয়েছে চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম 18 দিনে। প্রথম 6 মাস আয় হয়েছিল 18,28,06,514 টাকা। বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেসেজ ট্রানজিট কোম্পানি লিমিটেড প্রধান কার্যালয়ে আয়োজিত কনফারেন্সে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনায় পরিচালক মোহাম্মদ আব্দুল রাফুক এই তথ্য জানান। তিনি বলেন, চলতি বছরের 1 সেপ্টেম্বর থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত 49,09,049 জন যাত্রী মেট্রো রেলে ভ্রমণ করেছেন। এর মধ্যে 2 শুক্রবারে 2 দিন বন্ধ ছিল। বুধবার কারিগরি ত্রুটির কারণে দীর্ঘ সময় মেট্রো রেল বন্ধ থাকে। এতে 1 কোটি টাকা লোকসান হয়েছে বলে জানান মোহাম্মদ আব্দুল রাফিক। তিনি বলেন, শুধু বুধবার আমাদের আয় হয়েছে মাত্র 54,91,140 টাকা। গত 12 সেপ্টেম্বর সর্বোচ্চ যাত্রী ভ্রমণ করেছে মেট্রো রেলে। এই বিষয়টি ডিএমসিটিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল রউফ বলেছেন, এদিন 3,44,892 জন যাত্রী মেট্রো রেলে ভ্রমণ করেছেন। এছাড়া গড়ে প্রতিদিন 3 লাখ মানুষ মেট্রো রেল ভ্রমণ করে। এই প্রসঙ্গত গত 4 মার্চ জাতিসংঘের অধিবেশনে আওয়ামী লীগের সদস্য এম আব্দুল লতিফের এক প্রশ্নের উত্তরে লিখিতভাবে সাবেক সেতুমন্ত্রী ওয়াহিদুল কাদের মেট্রো রেলের আয় সম্পর্কে বলেন, অডিট ফার্মের নিরীক্ষা করা 2022-23 অর্থবর্ষের চূড়ান্ত হিসেব অনুযায়ী জুন মাস পর্যন্ত মোট 18,28,06,517 টাকা। উল্লেখ্য, দেশে প্রথমবার মেট্রো রেল চালু হয়েছিল 2022 সালে 28 ডিসেম্বর। তখন উত্তরা টু আগারগাঁও পর্যন্ত চালু হয়, তার ফলে তা মতিঝিল পর্যন্ত বর্ধিত করা হয়।